অনেক অপেক্ষার পরে হাউসফুল 5 মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। এটি হাউসফুল ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি। সিনেমাটিতে অভিনয় করেছে অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, শক্তি কাপুর, নানা পাটেকর সহ আরো অনেক স্টার। কোনো স্পয়লার না দিয়ে চলো শুরু করা যাক আজকের মুভি। সিনেমার শুরুতেই দেখা যায় একটা জাহাজের ভেতরে একজন লোক দৌড়াচ্ছিল, আর পেছনে তাড়া করে মুখোশ পরিহিত একজন। অনেকক্ষণ দৌড়াদৌড়ির পরে লোকটাকে ধরে ফেলেছে, আর সাথে সাথে ছুরি দিয়ে মেরে ফেলে। এই লোকটাই কে, আর মুখোশের পিছনের কিলারটাই বা কে, সেটা জানতে হলে আমাদের দুদিন পিছিয়ে যেতে হবে। দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান রঞ্জিত ডবলিয়ারের জন্মদিন আগামীকাল। সেটা উদযাপন করার জন্য আজকে বৃহৎ আকৃতির একটা জাহাজ লঞ্চ করেছে রঞ্জিত। সেখানে দেশের নামি গামী সব ব্যবসায়ীরা থাকবে, সাথে বলিউডের সব বড় বড় অভিনেতারাও। সবাইকে নিয়ে মাঝ সমুদ্রের মধ্যে জন্মদিন পালন করবে রঞ্জিত। জাহাজের সবকিছুর দায়িত্ব দেওয়া হয়েছিল রঞ্জিতের কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসদের। তার মধ্যে আছে মায়া পদবী সিএফও, দেবী পদবী সিইও, সিরাজ পদবী সিএমও, দেব পদবী সিইও। দেব আসলে রঞ্জিতেরই ছেলে। সব কার্যক্রম চলতে থাকলে হঠাৎই দেবের কাছে একটা কল আসে যে তার বাবা রঞ্জিত হার্ট অ্যাটাক করেছে। সাথে সাথেই সকল বোর্ড অফ ডিরেক্টরস চলে আসে রঞ্জিতকে দেখার জন্য। একবার রঞ্জিতের হার্টবিট নীল হয়ে যাচ্ছে, তো আরেকবার চলমান। কয়েকবার এমন করার পরে শেষমেশ মারা যায় রঞ্জিত। স্বভাবতই রঞ্জিতের সকল সম্পত্তি পাওয়ার কথা তার ছেলে দেবের। তাকে সবকিছু বুঝিয়ে দেওয়ার আগে রঞ্জিতের উকিলকে ডাকা হয়। উনার নাম লুসি। সে এসেই জানে রঞ্জিত মারা যাওয়ার আগে একটা ভিডিও উইল করে গিয়েছে। তারপর সেটা প্লে করা হয়। তখন রঞ্জিতের 3D মডেল সবাইকে এটা বলতে থাকে। একদম শেষে ছেলে দেবকে বলে, বাবা তুমি আমার ছোট বউয়ের ছেলে, তোমার একটা বড় ভাই আছে যেটা আমার বড় ভাইয়ের, তার নাম জলি, আর আমার বার্থডে পার্টিতে আসবে জলি। তখন তাকে সকল ধন সম্পদ বুঝিয়ে দিও তুমি, এগুলার হকদার সেই। আর যদি জলি না আসে তবে আমার সকল সম্পত্তি বোর্ড অফ ডিরেক্টরসদের মধ্যে ভাগ হয়ে যাবে। রঞ্জিতের এমন উইল দেখে সবাই হতবাক হয়ে যায়। তারপরও কারো তো কিছুই করার নেই। পরদিন সকালে সে পোর্ট থেকে ছেড়ে যাবে। সবাই অপেক্ষা করছিল জলির আগমনের। কিছুক্ষণ পরেই দেখা যায় একটা কাপল এসে পৌঁছেছে। জালাবুদ্দিন উর্ফে জলি আর তার বউ যারা। রঞ্জিতের আর একটা নোটে পাওয়া গিয়েছিল যে জলির পিছে পুরার একটা দাগ আছে, আর তার বউ হলো বিদেশি। তখন জালাবুদ্দিন দেখায় তার পিছের পুরাটা, সাথে জানায় তার বউ যারা আফগানিস্তানের নাগরিক। তো সবাই ওকে শুভকামনা জানায়, আর ধরেই নেই যে এটাই মনে হয় জলি। সবকিছু ঠিকঠাকই চলছিল, তখনই চলে আসে আর একটা কাপল জলভূষণ উরফে জলি আর তার বউ শফিকলা। তখন জলভূষণ ও তার পিছনের পুরাটা দেখায়। সে জানায় শশিকলা শ্রীলঙ্কার নাগরিক। এখন কটকাটা লাগে যে জলিই তো একটা হবে, তাহলে দুইটা কেন? এখানে তো কোনো একটা গাবলা অবশ্যই আছে, সেটা সবাই মিলে কনফার্ম করতে চায়। ঠিক তখনই কিছুক্ষণ বাদে আরেকটা বিপত্তি। আরেকটা কাপল চলে আসে, আর তার নাম জুলিয়া উর্ফে জলি, আর তার বউয়ের নাম কাঞ্চি। তখন সেও তার পিছনের পুরাটা দেখায়। সাথে জানা যায় কাঞ্চি নেপালের নাগরিক। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে রঞ্জিতের নোটে যেমনটা লেখা ছিল ওই তিনজনের মধ্যে ঠিক তেমনটাই বৈশিষ্ট্য রয়েছে। তাহলে কি তিনজনেই জলি? কিন্তু এটা কেমন কথা? এটার জন্য এখন ঝামেলা তো আরো বেড়ে গেল। জলি তো টোটাল এখন তিনটা, এদের মধ্যে আসল জলি কে? এই ব্যাপারগুলো নিয়ে ওদের তিনজনের মধ্যে কথা কাটাকাটি হয়, সাথে হালকা আতাহাতি হয়। তখনই দেব সবাইকে থামিয়ে দিলে বলে যে কোনো সমস্যা নেই, ডিএনএ টেস্ট করে পাওয়া যাবে যে কে আসল জলি। এজন্য ডাক্তারকে ডেকে ওদের তিনজনের ডিএনএ স্যাম্পল গুলো নিতে বলে। আগামীকাল সকাল ঠিক 10টার সময় রেজাল্ট পাওয়া যাবে। ততক্ষণ সবাইকে চিল করতে বলেছে। ওরাও নেমে পড়ে পার্টিতে। ওরা মজা মাস্তি করছিল সবাই মিলে। জাহাজে থাকা সবাই পার্টিতে নেমে উঠেছিল। পার্টিটা চলতে থাকতে দেখা যায় 4জন বোর্ড অফ ডিরেক্টর, 3টা জলিয়া, তাদের বউ, সাথে ক্যাপ্টেন, চিফ শেফ ও ডাক্তার শুধু এদিক ওদিক তাকাচ্ছিল। ওদেরকে দেখেই মনে হচ্ছিল কোনো না কোনো একটা ঝামেলা আছে, আর কোনো একটা ব্যাপার নিয়ে তারা অনেক চিন্তিত। আর আস্তে আস্তে পার্টি থেকে চোরের মতো পালিয়ে যাচ্ছিল সবাই। কিছুক্ষণের মধ্যে ওরা সবাই পার্টি ত্যাগ করে। পরদিন সকালবেলা জুলিয়াসের ঘুম ভাঙে। তখন সে দেখতে পায় যে তার বিছানায় জলভূষণের বউ শশিকলা। এটা দেখে দুজনেই চমকে যায়। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর দুজনে মিলে যায় জলভূষণের রুমের সামনে।
ঘরের ভেতরে থেকে আজব একটা আওয়াজ আসছিল। ভেতরে গিয়ে দেখতে পাই যে জলভূষণের সাথে রাত কাটিয়েছিল জালাবুদ্দিনের বউ যারা। এতে ওরা সবাই অবাক হয়ে যায়। ওদের সাথে কি ঘটছে কেউই বুঝে উঠতে পারছিল না। জালাবুদ্দিনের বউয়ের কার্যক্রম তাকে জানানোর জন্য ডেকে যায় ওরা। গিয়ে দেখতে পায় জালাবুদ্দিনের সাথে রাত কাটিয়েছিল চিফ শেফ আকরি পাস্তা। এটা দেখে তো ওরা আরো বেশি তো লেগে যায়। কি ঘটছে এগুলো ওদের সাথে? এই জাহাজে কি ভূত আছে নাকি? কেমন করে সবার বউ অদল বদল হয়ে যাচ্ছে? ওদের দুজনের বউকে তো খুঁজে পাওয়া গেল, এখন শুধু জুলিয়াসের বউয়ের পালা। পরে জুলিয়াসের বউকে খুঁজার উদ্দেশ্যে বের হয়ে পড়ে সবাই মিলে। তবে কেন জানি কাঞ্চির জন্য তার স্বামী জুলিয়াসের চেয়েও বেশি চিন্তিত ছিল জালাবুদ্দিন। এটা কেন করছে একটু সামনের দিকে গিয়েই জানা যাবে। খুঁজাখুঁজি করতে থাকলেও গতকালের একটা কাহিনী মনে পড়ে যায় ওদের। রাতের বেলা জাহাজে থাকায় একটা বাইক নিয়ে ওরা মজা মস্তি করছিল। বাইকটা চালাচ্ছিল জলভূষণ আর পিছে বসেছিল বাকি সবাই। তবে শুধু কাঞ্চি সিটে বসে থাকায় সে গিয়েছিল ওর সাথে। তারপর সেই রাস্তাটা ধরে খুঁজতে খুঁজতে দেখতে পাই একটা দেয়ালের মধ্যে কাঞ্চির পা। উপরে গিয়ে দেখতে পাই যে কাঞ্চি দেওয়ালের মধ্যে দিয়ে ঢুকে আছে। তারপর ওকে ধরে ফেলে জালাবুদ্দিন। পরে ওরা সবাই মিলে বের করে ফেলে কাঞ্চিকে। গত রাতে ঘটে যাওয়ার কিছু মনে আছে কিনা জিজ্ঞালেও কিছুই বলতে পারে না কাঞ্চি। আসলে গত রাতে ওদের সবারই পানি খাওয়া একটু বেশি হয়ে গিয়েছিল, এই জন্যই কারো কিছুই মনে নেই। তারপর পরই ওরা ডাক্তারের ফোনটা খুঁজে পায়, সাথে একটা কাটা আঙ্গুলও। এটাতে বই পেয়ে যায় তারা সবাই। ঠিক তখনই ফোনটা বেজে উঠে, এতে আরো বই পেয়ে যায়। ডাক্তারকে ফোন দিচ্ছিল দেব। তারপর ফোনটা রিসিভ করলেও ও পার থেকে দেব বলে যে প্রায় তো 10টা বেজে গেল, তাহলে এখন রেজাল্টটা নিয়ে চলে আসুন আপনি। এই কথাটা শুনে ওরা অনেকটাই তব্দ খেয়ে যায়। তারপরেও বলে ঠিক আছে। ফোনের সাথে লেগে থাকা এই আঙ্গুলটা কার? আর ডাক্তারের ফোন ওদের কাছেই বা কি করছে? ঠিক তখনই উপর থেকে আকরি পাস্তা চিল্লানি দেয়, মারা গেছে, সব শেষ হয়ে গেছে। এটা শুনে ওরা সবাই দৌড়ে যায় সেদিকেই। গিয়ে দেখতে পায় পাস্তার পোপাটা মারা গেছে। তখন পাস্তা বলে গতকাল রাতে যখন বাটুকের সাথে আমার ঝগড়া হচ্ছিল তখন তো তোমরা সবাই এখানেই ছিলে। আমার পোপাটাকে মনে হয় বাটুকে মেরেছে। তোমাদের কি কিছু মনে আছে গত রাতের কাহিনী? তখন ওদের সবারই মনে পড়ে যায় যে গতকাল রাতে কি ঘটেছিল। ওরা তখন ওদিক দিয়ে নেশাগ্রস্ত অবস্থায় যাচ্ছিল। তখন রান্নাঘর থেকে চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পায়। তারপর ওরা তিনজন সেখানে চলে যায় যে কি হচ্ছে সেটা দেখার জন্য। সেখানে এসেই দেখতে পায় পাস্তার পুটারটা দস্তাদস্তি করছে। তখন ওরা থামায় ওদের দুজনকেই। সেখান থেকে পাস্তা চলে গেলে ওর পুটারটা অ্যাটাক করে জুলিয়াসকে, কারণ অনেক আগে জুলিয়াস একদিন ভুলবশত ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে মেরে ফেলেছিল প্রপাটের বাবাকে। এটার বদলায় নিয়েছিল সেই পুটারটা। জলিকে অ্যাটাক করছিল এই পৌটার। ঠিক তখনই জলভূষণ ভ্যাকুয়াম টেনে পৌটারটাকে মারতে গেলে জুলিয়াস সেটা কেড়ে নেয় আর বলে এটা একদমই বিপজ্জনক। যদি পৌটার এটাতে ঢুকে যায় তাহলে মারা যাবে সে। এটা বলতে থাকলে এবারও ঠিক আগের মতোই দুর্ঘটনাবশত পৌটারটা ভ্যাকুয়ামের মধ্যে ঢুকে যায় এবং মারা যায়। এই ঘটনাগুলোদের তিনজনের মনে পড়ে গেলে কিছুই বলে না পাস্তাকে, কারণ যদি পাস্তাকে বলে তাহলে ওদের কারোরই আর রক্ষে নেই। ঠিক তখনই ওদের আরো একটা কাহিনী মনে পড়ে যে ওদের দুজনের ফাইট থামাতে বাটুককে তো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিল তারা। পরে গিয়ে ফ্রিজটা খুলে দেখতে পায় যে বাটুক প্রায় বরফে পরিণত হয়ে গেছে। তারপর সেখান থেকে এসে কিছুক্ষণ গরম করাই বসাতে ঠিক হয়ে যায় বাটুক। তারপর পরিদেব সবাইকে ডেকে পাঠায়। 10টা বেজে গেছে, এখন ডাক্তারের রেজাল্ট দেওয়ার সময়। তখন ডাক্তারকে কল লাগায়, কিন্তু ফোনটা বেজে উঠে জলির পকেট থেকে। ফোনটা বের করলে সাথে সাথে আঙ্গুলটা পড়ে যায়। এটা দেখে সবাই চমকে উঠে, এই আঙ্গুলটা কার? ডাক্তারের ফোন বা ওর কাছে কেন? তারপর এটা ওটা জিজ্ঞাসাবাদ করতে থাকলে হঠাৎই উপর থেকে বাজ ভেঙে ডাক্তারের বডিটা নিচে পড়ে যায়। মারা গেছে ডাক্তার। আসলে সিনেমার শুরুতে মাস্ক পরা যে খুনিটা একটা লোককে মেরেছিল সেটা আসলে ডাক্তারই ছিল। এখন কথা হচ্ছে কোনটা করলো কে? দেবসহ বাকি সবাই সাসপেন্ড করে যে হয়তোবা জলিরা বা তার বউরা সবাই মিলে কোনটা করেছে। কারণ যদি ডাক্তারের রিপোর্টটা চলে আসে তবে তো সমস্যা হবে ফেক জলিদের। আর এই তিনজনের মধ্যে তো দুজনই ফেক জলি, এজন্যই ওকে মেরে ফেলেছে ওদের মধ্যে কেউ একজন। তখন দেব ক্যাপ্টেনকে বলে দেয় যে ওদের 6 জনকে জাহাজের জেলে বন্দি করতে। এই জাহাজে আবার নাকি জেলও আছে। সাথে সাথেই ওদেরকে বন্দি করা হয় এই জেলটার মধ্যে। আর পাহারার দায়িত্ব দেওয়া হয় বাটুক পটেলকে। ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকলে আস্তে আস্তে সবার সত্যটাই সামনে আসতে থাকে। আসল সত্য তো এটাই যে ওরা কেউই আসল জলি নয়, আর ওদের বউগুলো বাড়া করা। জুলিয়াসের বউ কাঁদছে, আসলে জালাবুদ্দিনের প্রেমিকা। জালাবুদ্দিনের বউ যারা
আসলে জলভূষণের প্রেমিকা, আর ওরা দুজনে অপরিচিত। আসলে ওরা একে অপরকে আহার করার জন্য লন্ডন মিউজিক ফেস্টিভ্যালে রেখেছিল, আর সেখানেই সবার ডিলটা কমপ্লিট হয়েছিল। এখানে ওরা ধন সম্পদ হাতিয়ে নিতে এসে নিজেরাই ফেসে গেল মার্ডার কেসে। এখন ওরা বাঁচবে কি করে? এই জাহাজে চলে আসবে পুলিশ। দেখা যায় ইন্টারপোলের দুই এজেন্ট বাবা ও বীরু একটা অ্যাসাইনমেন্ট শেষ করার পরে অফিসে আসলে জানতে পারে যে দুজনকে সাসপেন্ড করা হয়েছে, আর ওদেরকে সাসপেন্ড করেছিল দুগ্গ হালগার্ড নামের সিনিয়র একজন অফিসার। তখন ওর কাছে এটা নিয়ে কথা বলতে যেতে চাইলেও বয়ে যেতে পারে না। আসলে ডিপার্টমেন্টের সবাই দুগ্গকে খুবই ভয় পেত। তারপর ওরা দুজনে বসে চিন্তা করতে থাকে যে এখন ওরা কি করবে। চাকরি থেকে তো ওরা সাসপেন্ড হয়ে গেছে, এখন তাহলে ওরা কাজটা করবে কি? ঠিক তখনই বাবার ফোনে একটা কল চলে আসে। ফোনের উপার থেকে বাবার প্রান্ত বউ মায়া কথা বলছিল। সে তাদের জাহাজে ঘটে যাওয়া কাহিনীটা বলে আর বাবার থেকে সাহায্য চায়। তখন বাবা কিছু না বলে ফোনটাই কেটে দেয়। এই ব্যাপারটা শুনে বীরুর মাথায় একটা প্ল্যান চলে আসে। ওরা দুজনে যদি সেখানে গিয়ে কেসটা সলভ করে তাহলে হয়তোবা তাদের সাসপেন্সটা উঠিয়ে নেওয়া হবে, কিন্তু সাসপেন্ড অবস্থায় ওরা যাবে। যদি কোনো ঝামেলায় পড়ে যায় তাহলে কি হবে? তারপরও দুজনে ডিসাইড করে বসে যে তারা ওখানে যাবেই যাবে, যা হবে পরে সেটা দেখে নেওয়া যাবে। এদিকে দেখা যায় এরা অনেক চালাকির মাধ্যমে বাটুকের কাছ থেকে চাবিটা নিয়ে জেলটা খুলে বের হয়ে আসে। জলিরা যায় রঞ্জিতের বডিটা ফেলে দিতে, আর বউয়েরা যায় তাদের ডিএনএ স্যাম্পল গুলো নষ্ট করার জন্য। তারপর পরই জলিরা চলে আসে রুমটার মধ্যে যেখানে রঞ্জিতের বডি রাখা হয়েছিল, এবং সেই বডিটা কার্পেটের মধ্যে করে মুড়িয়ে নিয়ে যাচ্ছিল ওরা। এক পর্যায়ে বাটুকের সাথে দেখা হয়ে যায় ওদের। তখন বাটুক বলে, তোমরা বাইরে কেন? তোমাদের না জেলের ভেতরে থাকার কথা? তখন এরা জানে ক্যাপ্টেনের কার্পেটটা আমাদেরকে দুয়ার কাজ দিয়েছে। তারপর বাটুক সেখান থেকে ওদেরকে ছেড়ে দেয়। আবারও আগাতে থাকলে সামনেই পড়ে লুসি। সে ওদেরকে দেখেই বলতে থাকে, ওই কার্পেটটার মধ্যে কি? আর তোমরা বাইরে কেন? তোমাদের তো জেলের ভেতরে থাকার কথা। তখন ওরা তিনজনেই কার্পেটের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে, আর রঞ্জিতের বডিটাই একটা টুলে পড়ে যায়। সেটা গড়ে চলে যাচ্ছিল হলরুমের দিকে। এদিকে নেন্সির কাপড়টা আটকে যায় লিফটে, আর সে কোনোভাবে সেখান থেকে নড়তে পারছিল না। ওদের কাছ থেকে সাহায্য চাইলে ওরা সাহায্য তো করেই না, আরো দৌড়তে থাকে সেই হলরুমের দিকে। এক পর্যায়ে রঞ্জিতের বডিটা এসে হলরুমের মধ্যে পড়ে যায়। আসলে সাধারণত জনগণ কেউই জানতো না যে রঞ্জিত মারা গেছে, এই জন্য এক একজন এসে ওর সাথে কথা বলছিল। তখন এরা রঞ্জিতের চোখে চশমা পরিয়ে তার হাত নাড়িয়ে অভিনয় করাছিল ওকে দিয়ে। অনেকক্ষণ এমন চলার পরে রঞ্জিতের বডিটা নিয়ে চলে আসে একটা ঘরের ভেতরে। এখানে ওয়ার্ড্রোপে রেখে খানিকটা জিরিয়ে নিচ্ছিল ওরা। এতক্ষণের দখলে ওদের অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিল। অন্যদিকে দেখা যায় বউয়েরা সবাই ভেন্টিলেটর ব্যবহার করে চলে আসে লেবে, যেখানে জলিদের ডিএনএ স্যাম্পল গুলো রাখা হয়েছিল। তারা এই ডিএনএ স্যাম্পল গুলো নিয়ে হাতাহাতি করতে থাকলে হঠাৎই দরজায় কাউকে আসার শব্দ শুনতে পায় তারা। এটাতে গিয়ে লুকিয়ে পড়ে দেখা যায় ঘরের মধ্যে প্রবেশ করে বেদি, আর ডাক্তারের বডিটা বের করে কিছু একটা করছিল সেখানে। এটা আবার ভিডিও করে নেই ওরা। তারপর বেদি সেখান থেকে চলে গেলে আবারও ভেন্টিলেটর ব্যবহার করে চলে আসে সেই রুমটাই গিয়ে করানারে, যেটা এর মধ্যে জলিরা ছিল। প্রথম প্রথম ওরা বই পেলে পরে দরজাটা খুলে দেয়। তখন দেখতে পায় ওদের এই বউদের। এরা এসেই দেখায় তখন করা ভিডিওটা। এটা দেখে জলিদের মনে যেন আর খুশি ধরছিলই না। এবার তো প্রমাণটা পাওয়া গেল। ওদের মনে হচ্ছিল যে ওরা হয়তোবা এবার বেঁচে যাবে। তখনই বউদের আবারও জেলে যেতে বলে, যাতে ওদের দেখে কেউ কিছু সাসপেন্ড না করে। আর জলিরা আগে রঞ্জিতের বডিটা ঠিকানা লাগিয়ে আসবে। সেই খাবারটা খুলে একটা বডি নেই ওরা। দেখা যায় এটা তো বেদির বডি, কিন্তু জলিরা কেউই খেয়াল করে না যে এটা কার বডি নিচ্ছে ওরা। আস্তে আস্তে আগাতে থাকে সেই বেদির বডিটাই নিয়ে। এক পর্যায়ে চলে আসে হল রুমের মধ্যে। তারপর খেয়াল করে দেখতে পাই চতুর্দিক থেকে কেউ না কেউ আসছেই। তখন ডেকের দিকে যেতে থাকলে এন্ট্রি নেই বাবা ও বেরু। ওদের দেখে এরা তিনজন অভিনয় শুরু করে দেয়। আপনারা এসেছেন তো ভালোই হয়েছে। আসলে ডাক্তারকে মেরেছিল বেদি, সেটার প্রমাণও আছে আমাদের কাছে। এগুলো বলতে থাকলে হঠাৎ করেই খেয়াল করে দেখতে পাই যে ওরা এতক্ষণ বেদির বডিটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এই ব্যাপারটা দেখে ওরা তিনজনই হকচকেই যায়। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর আবারও জলিদের জেলে পাঠানো হয়, আর একে একে ওদেরকে জিজ্ঞাসাবাদ করছিল বাবা ও বীরু। প্রথমে আসে জালাবুদ্দিন, কিন্তু ওর থেকে তেমন কিছুই পাই না। শুধু জানতে পারে যে সে মুসলমান না, আসলে সে হিন্দু। তারপর ডাকা হয় জলভূষণকে। ওর থেকে ও তেমন কিছুই পাই না। ওকে ও ছেড়ে দিবে ঠিক তখনই টিভিতে একটা নিউজ আসে। জলভূষণ
ইমোশনের মতো দেখতে একটা সিরিয়াল খুনের সম্পর্কে। যতই বর্ণনা দিচ্ছিল ততই শখ বাড়ছিল ওর উপর। কিন্তু শেষমেশ দেখা যায় যে সেই কিলারটা ধরা পড়েছে। তিনি হলেন মিশন ডাকু। এগুলো দেখে পরে ছেড়ে দেওয়া হয় ওকে। তারপর পরই ডাকা হয় জুলিয়াসকে। ওকে জিজ্ঞাসাবাদ করতে থাকলেও কিছুই খুঁজে পাই না। জুলিয়াস ওদেরকে বলে, স্যার আমি জানি যে আপনারা সাসপেন্ড অফিসার, তো আমার সামনে নাটক করে কোনো লাভ হবে না। অন্যদিকে দেখা যায় বউরা চলে আসে সেই রুমটাতে যেখানে রঞ্জিতের বডিটা রেখে গিয়েছিল জলিরা। সেই কাবার্ড এসে দেখতে পায় কোনো বডিই তো নেই এখানে। কোথায় গেল তাহলে সেই বডি? কিছুই বুঝে উঠতে পারছিল না ওরা কেউই। ঠিক তখনই সেই রুমে চলে আসে বাবা ও বীরু। এটাতে আনচোকায় ওরা গিয়ে কাবার্ডের মধ্যে লুকায়। বাবা ও বীরু কথাবার্তা বলতে থাকলে সেখানে চলে আসে বাবার প্রাক্তন বউ মায়া। আর এটাওটা বলতে থাকে বাবাকে, সাথে ভালোবাসাও দেখাতে থাকে বাবার প্রতি। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে অবাক হয়ে যায় বীরু। ঠিক তখনই সেখানে চলে আসে লুসি, সেও বাবারই প্রাক্তন। এগুলো দেখে একদমই নাজেহাল দশা হয়ে যায় বীরুর। ওর মতো একজন কিস্তি মানুষের পেছনে এতগুলো মেয়ে কিভাবে? কেন এত মেয়ে বাবার জন্য পাগল? কিছুই বুঝে উঠতে পারছিল না সে। ঠিক তখনই কাবাররা খুলে দেখতে পায় যে জলির বউদের। এটাতে আবারও সন্দেহ হয় জলিদের উপর। আরো একবার ওদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। অনেক বই দেখিয়ে কোনো লাভ হয় না। ওদের মুখ থেকে কিছুই বের করতে পারে না বাবা ও বীরু। তারপর পরই বাবা ও বীরু সবাইকেই ডেকে পাঠায়। তারা নাকি খুনিকে পেয়ে গেছে। সবাই একত্রিত হওয়ার পরে বিভিন্ন কাহিনী শোনাতে থাকে যে কিভাবে মারা হয়েছে ডাক্তারকে। তারপর বলে আসল খুনি আসলে দেব। একটা ম্যাগাজিনের ছবি দেখিয়ে বলে যে তোমার হাতে থাকা কলমটা পাওয়া গেছে ডাক্তারের কাছে। আর তোমার ঘর তল্লাশি করতে গিয়ে দেখা গিয়েছে যে জুতার সাথে লেগে থাকা অর্ধেক একটা চিপ, সেটার বাকি অংশটা পাওয়া গিয়েছিল যেখানে খুন হয়েছিল ডাক্তার। তো এগুলার মানে এটাই দাঁড়াচ্ছে যে আসল খুনি তুমিই। দেব বারবার বলতে থাকে যে আমি কিছুই করিনি। তবে কে শুনে কার কথা? দেবকে জেলে বন্দি করা হয় আর ছেড়ে দেওয়া হয় জলিদের। তারপর সবাই আবার পার্টি করতে শুরু করে। এদিকে জুলিয়াস কিছু একটা এভিডেন্স পায় আর সেটা গিয়ে দেখায় বাবা ও বীরুকে। তখন ওরা বুঝে যায় যে খুনি আসলে ক্যাপ্টেন। ওর রক্ত মাখা জামার ব্রেসলেটে একটা ডায়মন্ড মিসিং। তার মানে কোনটা হয়তো সেই করেছে। ঠিক তখনই লাইটটা চলে যায়। এই সুযোগে দৌড় লাগায় ক্যাপ্টেন। অনেকক্ষণ এমন দৌড়দৌড়ি করার পরে ওকে ধরতে সক্ষম হয় বাবা ও বীরু। লাইটটাও ততক্ষণে চলে আসে। দেখা যায় ক্যাপ্টেনের গলাতে চাকু ঢুকানো। তবে এটা খেয়াল করেনি ওরা দুজনে কেউই। ঠিক তখনই সেখানে এন্ট্রি নেই দাগুরু। ইনি আসলে বাবা ও বীরুর সিনিয়র। সে নিজে এসেছিল এই কেসটা সলভ করার জন্য। তখন এরা দুজনে বলতে থাকে, স্যার কেস তো সলভ হয়ে গেছে, আপনি শুধু শুধু কষ্ট করে এসেছেন এখানে। কোনটা করেছে আসলে ক্যাপ্টেন? সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার। তারপর ওদের দিকে অবাক চোখে চেয়েছিল সবাই। তখন ওরা খেয়াল করে দেখতে পায় ক্যাপ্টেনকে তো কেউ একজন মেরে ফেলেছে। এটা দেখা মাত্রই বড় মাপের একটা শক খেয়ে যায় বাবা ও বীরু। আর বারবার দাগরুকে বলতে থাকে, স্যার বিশ্বাস করুন ক্যাপ্টেন কিভাবে মারা গেছে আমরা কিছুই জানি না। তবে ওদের কোনো কথাই বিশ্বাস করে না দাগরু, কারণ ক্রমান্ত ওর সামনেই। এবার দেবকে ছেড়ে দিয়ে বাবা বীরুকে জেলে বন্দি করা হয়। তারপর দাগুরু সবার সামনে রঞ্জিতের বডিটা নিয়ে এসে বলে যে কে কোনটা করেছে সেটা রঞ্জিত বলবে। আর একটা কথা, আজকে রঞ্জিতের বার্থডে, তবে গিফটস পাবা তোমরা সবাই। এটা বলে একটা বক্স খুলে সবার হাতে কাগজ ধরিয়ে দেয়। আসলে সবারই কালো কাগজের কথা লেখা ছিল এইসব কাগজগুলোতে, তাও আবার প্রমাণ সহ। এটা সবাই অবাক হয়ে যায়, সাথে অনেক বইও পায়। তারপর পরি আর একটা বক্স দেখিয়ে বলে যে ওইটার মধ্যে আছে খুনির নাম, সেটা আমি কালকে সকালে রিভিল করব। এটা বলে সেখান থেকে চলে যায় দাগুরু। এই ব্যাপারগুলোতে সবাই তো অবাক হয়ে যায়, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই জুলিয়াস সবাইকে একটা বুদ্ধি দেয়, যেহেতু আমাদের সব কালো কাজ প্রমাণ সহ আছে দাগুরুর কাছে, তো সে বেঁচে থাকলে আমাদের ঝামেলায় পড়তে হবে, এটা শিওর। তো আমাদের মধ্যে যেই আসল খুনি হও না কেন, প্লিজ দাগুরুকে মেরে ফেলো আজকে রাতেই, না হলে সবার জীবনই একদম নরক হয়ে যাবে। প্রথমে কেউই জুলিয়াসের পক্ষে ছিল না, কিন্তু আস্তে আস্তে সবাই ওর কথার সাথে একমত হয়ে থাকে আর দাগুরুকে মারার সিদ্ধান্ত নিয়ে নেয়। রাতের বেলাতে দাগুরু এই বক্স পাশে রেখে ঘুমায়। কিছুক্ষণ পরেই দেখা যায় সেই মাস্কটা পরে ও রুমের দিকে আগাতে থাকে। খুনিটা আস্তে আস্তে যায় বেডের পাশে আর চাকু দিয়ে সজোরে আঘাত করতে শুরু করে। অনেকবার আঘাত করে ভাবে যে
মারা গেছে হয়তো দাগুরু। তারপর মাস্কটা খুলে ফেলে আর গিয়ে বক্সটা ওপেন করতে দেখতে পাই একটা আয়না। এই মাস্ক পরিহিত খুনিটা আসলে বোর্ড অফ ডিরেক্টরের CF মায়া। বক্সটা খুলে সে তো অবাক হয়ে যায়। তারপর পরি দেখা যায় পাশেই লুকিয়েছিল দাগুরু। ওকে দেখেই মায়া অনেক করে কাকুতি মিনতি করতে শুরু করে দেয়। বিশ্বাস করুন স্যার, আমি কাউকেই মারিনি, আপনাকে মারতে এসেছিলাম, এটা সত্য। কারণ আপনার কাছে আমার কালু কাজের সকল প্রমাণ সহ আছে। এই জন্য আসলে আমাদের সবাইকে বুদ্ধি দিয়েছিল আপনাকে মারার জন্য জুলিয়াসই। তো আমার মনে হচ্ছে যে খুনি সেই। ঠিক তখনই মায়াকে অবাক করে দিয়ে ওয়ার্ড্রোব থেকে বেরিয়ে আসে জুলিয়াস। আসলে দাগুরুর কথা মতোই জুলিয়াস সবাইকে সেদিন এমনটা করতে বলেছিল, কারণ সে খুব ভালো করেই জানতো যে আসল খুনির সাহস হবে এখানে আসার। সবাই হয়তো একমত হবে, তবে কারোরই এখানে আসার সাহস হবে না। তবু মায়া অস্বীকার করতে করতে বাইরে যেতে থাকলে চলে আসে মাস্ক পরা আরেকজন আর সজুরে মায়ের পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দেয়। তারপর সেখান থেকে পালিয়ে যায় সেই মাস্ক পরিহিত লোকটা। ওকে পিছা করতে শুরু করে দেয় জুলিয়াস। তখন ওকে জয়েন করে বাবা আর বীরু। তিনজনে মিলে তারা করতে থাকে মাস্ক পরিহিত খুনিটাকে। এক পর্যায়ে খুনির মাস্কটা পরে যায়। দেখা যায় এটা তো জলভূষণ। অন্যদিকে দেখা যায় মায়া মারা যায়নি, সে আসলে মরার নাটক করছিল। পেছন থেকে দাগুরুকে মারতে গেলে মায়াকেই ধরাশায়ী করে ফেলে দাগুরু। আমি জানি তুমি খুনটা করেছো, তবে তুমি একা নও, তোমার পার্টনার আছে আরো একজন। আর ইচ্ছে করে তুমি বাবা আর বীরুকে এখানে রেখেছিলে। তুমি জানতে যে ওরা একটু পাগল টাইপের লোকজন, এজন্যই তুমি এই পুরো প্ল্যানটাকে বানিয়েছিলে। অন্যদিকে দেখা যায় জলভূষণ বলতে শুরু করে, টাকার জন্য তো আমরা সবাই যা ইচ্ছে তাই করতে রাজি। আমিও ঠিক তেমনটাই করেছি। মায়ের সাথে আমার 50-50 ডিল হয়েছিল, এজন্য আমি এখানে আসি। তারপর মায়া গিয়েছিল লেবে আমার DNA স্যাম্পলটা নষ্ট করার জন্য। তবে সেখানে ডাক্তার চলে আসায় ওকে মারতে বাধ্য হয়ে মায়া। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বেদি বুঝে গিয়েছিল ব্যাপারটা। এটা নিয়ে মায়ার সাথে কথা কাটাকাটি হয় বেদির। তখন মায়া ওকেও মেরে দেয়। আর মায়া যখন ডাক্তারকে মারছিল তখন এই ব্যাপারটা দেখে ফেলেছিল ক্যাপ্টেন। আর সেটা নিয়ে আমাদের সাথে দৌড় কষাকষি করছিল সে। এজন্য সুযোগ বুঝে আমি মেরে দিয়েছি ক্যাপ্টেনকে। তারপর পরই সেখানে চলে আসে দাগুরু মায়াকে নিয়ে। এখন সবকিছু সবার সামনে একদম ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক তখনই বাতুকে এসে বন্দুকটা নিয়ে জলভূষণকে ধরিয়ে দেয়। সে জানতো না যে জলভূষণই আসল খুনি। তখন ওর হাতে বন্দুক যাওয়া দেখে সবাই পালাতে শুরু করে। জলভূষণ অনেক চেষ্টা করেও কাউকেই মারতে পারছিল না। এক পর্যায়ে বন্দুকটা পেয়ে যায় জুলিয়াস আর জলভূষণকেই বই দেখাতে শুরু করে। ঠিক ওই সময় মায়া গিয়ে জাহাজের এক্সিস্টার ফ্যানটা চালু করে দেয়। এটাতে এত বাতাস ক্রিয়েট হচ্ছিল যে সবাই সেদিকেই উড়ে যেতে থাকে। কোনোরকম এটা ওটা ধরে বেঁচেছিল সবাই। অন্যদিকে দাগুরু আর মায়ের ফাইট চলছিল। মায়া একটা মেয়ে ও আর পরু খুব ভালোই ফাইট করছিল সে দাগুরুর বিপরীতে। অনেকক্ষণ ধরে ফাইট চলার পর দাগুরু ফ্যানটা বন্ধ করতে সক্ষম হয়। দেখা যায় জালাবুদ্দিন প্রায় বেনের ভেতরে ঢুকে গিয়েছিল। একটুর জন্য বেঁচে যায় জালাবুদ্দিন। তারপর পরই আবারও মায়া ফ্যানটা চালিয়ে দেয়। এবার শুধু কিছু ধরে ছিল জুলিয়াস আর সবাই তার পা ধরে পুরো চেইনের মতো লটকে ছিল। আর দাগুরু মায়া ওই কাজটা ভেঙে লাইনে সামিল হয়ে যায়। এখন ওদেরকে কে বাঁচাবে? ঠিক তখনই কেউ একজন এসে ফ্যানটা বন্ধ করে সবারই জীবন বাঁচিয়ে নেয়। দেখা যায় এটাই হলো আসল জলি। আর রঞ্জিতের ওয়ারিশ এই পুরো সময় সে জাহাজের মধ্যেই ছিল। তারপর সে জানায় আমার অনেক টাকা পয়সা আছে, তো বাবার এই অল্প কিছু টাকা আমার একদমই লাগবে না, তোমরাই নিজেদের মধ্যে ভাগ করে নাও। এটাতে তো সবাই অনেক খুশি হয়ে যায় এবং ওকে অনেক ধন্যবাদও জানায়। তারপর রঞ্জিতের পুরো সম্পত্তির টোটাল 11টা ভাগ করা হয়। এই কেসটা সলভ করার জন্য বাবা ও বীরু সাসপেন্সটা তুলে নেয় দাগুরু। তবে ওদের নামটা চেঞ্জ করে দেয়। বাবার নাম দেয় বীরু আর বীরুর নাম দেয় বাবা। আর বলে তোমরা মানুষ খারাপ না, কিন্তু তোমাদের নামটা তোমাদের সাথে যায় না আসলে। এজন্য আমি যেমন করে দিলাম এমন ভাবে চলো, তাহলে জীবনে কিছু একটা করতে পারবে তোমরা। অন্যদিকে দেখা যায় জুলিয়াস ও শশীকলা বিয়ে করে নেয়। জালাবুদ্দিন ও কাঞ্চিও বিয়ে করে নেয়। আর ওদের মধ্যে সবচাইতে বড় দান মারে হচ্ছে যারা আসল জুলির কাঁধেই ঝুলে পড়ে। আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনেশনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।